এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সে তুমি কিভাবে 5/5 ক্যারি করবে সেইটা প্র্যাকটিক্যালি দেখাবো আজকের ক্লাসটাতে। তোমরা যারা 26 এবং 27 বছরের শিক্ষার্থী আছো এবং যারা এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সটা কিনে অনেক বেশি প্যারা আছো, আজকের ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য। আজকে আমরা দেখাবো যে তুমি যদি এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স, আমাদের যে গ্রামার পার্ট একটা খুব ইম্পর্টেন্ট টপিক আছে কমপ্লিটিং সেন্টেন্স, এখান থেকে কিন্তু এইচএসসি প্লাস অ্যাডমিশন সব জায়গায় প্রশ্ন আসে। সো কোন বিষয়গুলো জানলে তুমি এইচএসসিতে একটা কমপ্লিটিং সেন্টেন্সের প্রশ্নে 5/5 ক্যারি করতে পারবে, বা কতগুলো রুলস তোমার অ্যাকচুয়ালি জানা লাগবে, বা রুলসের বাইরে থেকেও কিন্তু প্রশ্ন আসে। সো রুলসের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসবে কমপ্লিটিং সেন্টেন্স, আমি তোমাকে একটা হিন্টস দিয়ে রাখি, এই কোশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা। অর্থাৎ রুলস আমি পড়লাম, এখন রুলসের বাইরে থেকে কোশ্চেন আসলো, আমি কিভাবে এগুলো সলভ করব, সব বিষয় নিয়ে আলোচনা থাকবে। সো কতগুলো রুলস তোমার পড়া লাগবে আমাদের রুলসের ভিতরের প্রশ্নগুলো সলভ করার জন্য আর কি, আর আমাদের রুলসের বাইরে থেকে যে প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমরা কোন কোন স্টেপ মেইনটেইন করব, কারণ আমার সব সেগমেন্ট কিন্তু ভালোভাবে মেইনটেইন করা রাখবে, আদারওয়াইজ আমি 5/5 কিন্তু পাবো না। সো আমাদের একটা বোর্ড কোশ্চেন সলভের মাধ্যমে আমরা ফুল প্রসেসটা বুঝাবো আজকে। সো এটা মূলত 2022 সালের একটা বোর্ড কোশ্চেন, বরিশাল বোর্ডের খুব সম্ভবত। সো এখানে কি আছে দেখো, সাব্বির খান। আমি প্রথমত একটা হিন্টস একটু দিয়ে রাখি, এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো, কারণ আজকে যে রুলসগুলো নিয়ে কথা বলবো এই রুলসগুলোর বাইরে বা যে রুলসগুলো তোমাদেরকে দেখাবো এর বাইরে থেকে কোনো ধরনের কোনো সিঙ্গেল প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন বলো বা এইচএসসি আমার যে কলেজের এক্সামগুলো হয় কোনো জায়গায় আসবে না। সো খেয়াল করি, আমাদের প্রথম প্রশ্নটা আছে, আমাদের কিন্তু এখন 5 মার্ক আসবে, ঠিক আছে? 5 মার্ক, অর্থাৎ 5টা কোশ্চেন থাকবে, 5 মার্ক আসবে। সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান হয় একজন হাতুড়ে। হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে ব্যবহার করে জানো, অর্থাৎ সে এমন ব্যবহার করে যেন ড্যাশ। সো আমরা প্রথমটা যদি খেয়াল করি, আমাদের খুব পরিচিত একটা রুলসের ভিতর থেকে কিন্তু প্রশ্নটা আসছে, এবং সেটা হচ্ছে অ্যাজিব বা অ্যাজ দো রুলস। অ্যাজিব বা অ্যাজ দো। সো অ্যাজিবের বাংলা অর্থ হচ্ছে যেন, আবার অ্যাজ দোর বাংলা অর্থ হচ্ছে যেন। সো এদের একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কি, অ্যাজিব বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অ্যাজিব বা অ্যাজ দোর পরে আমাদের পাস্ট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট টেন্স না, পাস্ট ইনডিফিনিট টেন্স, একটু স্পেসিফিক করে বলি। আর অ্যাজিব বা অ্যাজ দোর আগে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে অ্যাজিব বা অ্যাজ দোর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যাজিব বা অ্যাজ দোর আগে আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট না, অ্যাজিব বা অ্যাজ দোর আগে আমাদের এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আছে, সো অ্যাজিব বা অ্যাজ দোর পরে আমরা খুব সুন্দরভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস V2, আমরা কিন্তু খুব ইজিলি বুঝলাম। সো এইখানে তুমি যখন ট্রান্সলেশনগুলা করে করে তোমার উত্তরটা লিখবা, তখন একটু বেসিক সেন্স কাজে লাগাবা, যাতে আমার এই পাশে এমন একটা পার্ট আমি লিখবো, বা এমন একটা ওয়ার্ড বা এমন একটা সেন্টেন্স আমি লিখবো যেটা দ্বারা আমার পুরো সেন্টেন্স, আমার সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট আছে, এটা যেন কমপ্লিট হয়, অর্থাৎ ভালো একটা অর্থ প্রকাশ পায়, আমার গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেন ঠিক থাকে, ঠিক আছে? সো আমরা জানি যে অ্যাজিব বা অ্যাজ দোর পরে যদি কোনো বি ভার্ব নিয়ে আসি আমরা, সেটা কিন্তু তোমার ওয়ার হয়, ঠিক আছে? বি ভার্বটা অ্যাজিব বা অ্যাজ দোর পরে বি ভার্বটা ওয়ার হয়। সো জেনারেলি আমরা এখানে কি দেবো, অ্যাজিব বা অ্যাজ দো, যে হি বিহেভস অ্যাজিব বা অ্যাজ দো হি ওয়ার এ ডক্টর, ঠিক আছে? হি ওয়ার এ ডক্টর। সো ইন জেনারেল কিন্তু তোমার হি যদি সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হয়, কিন্তু এখানে ওয়ার বসে, এটা অ্যাজিব বা অ্যাজ দোর একটা বিল্ট ইন রুল, ঠিক আছে? অ্যাজিব বা অ্যাজ দোর পরে যদি বি ভার্ব আমাদের বসাইতে হয়, সেটা অবভিয়াসলি ওয়ার হবে, ঠিক আছে? অর্থাৎ প্লুরাল ফর্মটা বসবে। ওয়ার মানে এখানে প্লুরাল ফর্ম না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অসম্ভব কল্পনা টাইপের এরকম কোনো কিছু বোঝায়, ঠিক আছে? অবাস্তব কোনো কিছু বোঝায়। সো আমাদের ফার্স্টেরটা গেল, এবং এইটা আমাদের এই রুলসটার ভিতর থেকে আসছে, অ্যাজিব বা অ্যাজ দো। সো আমি যে বিষয়টা নিয়ে মেইনলি আলোচনা করতে চাইতেছিলাম, সেটা হচ্ছে এই যে রুলসগুলো তুমি এখানে দেখতেছো, এই রুলসগুলোর বাইরে থেকে এইচএসসিতে সিঙ্গেল একটা কোশ্চেন আসবে না, মানে রুলসের ভিতর থেকে প্রশ্ন আসলে, ঠিক আছে? সবগুলো প্রশ্ন তুমি জাস্ট এই 2টা স্লাইড থেকে হুবহু কমন পাবা রুলসের ভিতরে, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, তারপরে তোমার রুলসের বাইরে থেকে কিভাবে কোশ্চেন আসে আমি একটু দেখাই। এখানে একটা কোশ্চেন আমাদের বিতে আছে, দেখো ইনকমপ্লিট পার্ট, যে এ প্রভাবস গোজ দ্যাট। আমাদের একটা প্রভাব, মানে একটা প্রভাবে বলা আছে, যে একটা প্রভাবে কি বলা আছে, এখন একটা আমাদের প্রভাব লিখতে হবে। কি লিখবো, তোমাকে যে কোনো প্রভাব মানে জানা থাকা লাগবে, তুমি যে কোনো একটা প্রভাব লিখতে পারো। আমি যদি এখানে লিখি যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে? যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও শরৎ কারোর জন্য অপেক্ষা করে না, তুমি যে কোনো একটা দিতে পারো, যে তোমার যেটা ভালো লাগে তুমি দিতে পারো। আমার ধরো একটা খুব ফ্যামিলিয়ার মনে আসলো, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সো তুমি তোমার যেটা ভালো মনে হয় বা তোমার যেটা মনে আসবে এরকম জায়গায় তুমি সেটা দিবা, এখানে কিন্তু কোনো রুলস নেই। সো আমাদের অনেক স্টুডেন্ট থাকে যারা মনে করে যে এইটার মনে কোনো রুলস আছে, যে প্রভাব গোজ দ্যাট এরপরে আমি কি রুলস দিব, এটা কোনো রুলস না ভাইয়া। এটা অ্যাকচুয়ালি তোমার মানে বেসিক সেন্সের উপর নির্ভর করে, যে একটা প্রভাব আছে, প্রভাবটা কি, প্রভাব তো অনেক কিছু থাকতে পারে ভাই, তোমার যেটা মনে আছে ওইটা তুমি লিখবা। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে প্রভাব জেনারেলি
ঠিক আছে, প্রভাব অর্থাৎ আমার যে প্রবাদ, এই প্রবাদটা কিন্তু জেনারেলি তুমি যেটা লিখবা এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ঠিক আছে, কারণ আমাদের যে প্রভাব টাইপের কথাগুলো হয় এগুলো কিন্তু বাস্তবধর্মী কথা, এবং বাস্তবধর্মী যে কথাগুলো, হ্যাঁ তোমার এই যে ফ্যাক্ট থাকে তারা কিন্তু অলওয়েজ অলওয়েজ এবং অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সো এইখানে তোমরা একটা স্ট্রাকচার একটু মেনটেন করার ট্রাই করবে, এই পাশে যে প্রভাবটা তোমরা লিখো না কেন কোনো প্যারা নেই, শুধুমাত্র ভার্বটা প্রেজেন্ট টেন্সে রাখার ট্রাই করবা। ঠিক আছে, এইটা বেটার, কারণ এইটা একটা স্ট্রাকচার, এইখানেই মূলত স্টুডেন্টরা ভুল করে ফেলে ম্যাক্সিমাম জায়গায়। তারপরে কি আছে দেখো, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি রুমে একটা বক্স পেয়েছিলাম। ঠিক আছে, তারপরে কি, দ্য বক্স was too heavy for dash. সো এই কোশ্চেনটা যদি তুমি পড়ো আমরা খুব ইজিলি বুঝতে পারলাম এটা আমাদের 2.2 এর রুলস থেকে আসছে। কিসের রুলস? 2.2 এর রুলস। সো 2.2 এর রুলসটা কি এখানে ছিল দেখো 2.2 এই যে রুলসটা থেকে কিন্তু আসছে। সো 2.2 রুলসটা কি, মানে এতই ডট ডট না। তো 2.2 এর রুলসটা আছে, প্রথমে থাকে সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, ভার্বের পরে টু থাকে, টু। ঠিক আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব থাকে, আর ম্যাক্সিমাম জায়গায় তোমরা অ্যাডভার্ব দেখবা বা অ্যাডজেক্টিভ দেখবে, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের যে কোনো একটা থাকে। ঠিক আছে, সো এরপরে জেনারেলি দুইটা স্ট্রাকচার হয়, এই যে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব, তারপরে টু, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে মাঝে মাঝে বা অধিকাংশ জায়গায় জাস্ট ডিরেক্ট টু বসে, এই টুর পরে ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। কিন্তু কয়েকটা জায়গায় আমরা দেখি যে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে টুর পরে আমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর একটা ফর যদি থাকে তাহলে আমাদের নিয়মটা একটু চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জ অ্যাকচুয়ালি কোনগুলা, সেই চেঞ্জটা হচ্ছে ফর যদি থাকে তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাদের একদম প্রথমে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ওই ফরের পরে বসাইতে হবে। আয়ের সাবজেক্ট আছে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তারপরে আমরা টু দেব, টুর পরে একটা ভার্ব আনবো, ভার্বের বেস ফর্মটা বসাবো, আর কিচ্ছু না। সো এখানে কি আছে দেখো, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু, আমি দিলাম লিফট, যে মানে বক্সটা এত বেশি পরিমাণ মানে ভারী ছিল যে আমি এটা উঠাইতে পারতেছিলাম না, বা আমাদের এটা উঠানো সম্ভব হয়নি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে একের রুলস একটু সেগমেন্ট আলাদা করে আসতে পারে, এবং তুমি দেখলা যে আমাদের দুইটা প্রশ্ন রুলসের ভিতর থেকে আসছে এবং খুবই সিম্পল রুলস থেকে আসছে, একটু ঘুরায় ফিরে আসছে, নাথিং এলস। তারপরে কেস দেখো, করাপশন ইজ অ্যান অবসেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুর্নীতিটা খুব বড় একটা বাধা। সো ইট ইজ হাই টাইম ড্যাশ। এখন এই প্রশ্নটা আসছে ইট ইজ হাই টাইমের রুলস থেকে। সো ইট ইজ হাই টাইমের রুলস আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ইট ইজ হাই টাইমের রুলস, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা কিন্তু ইহা হয় উপযুক্ত সময়। সো সরি, এর কিন্তু জেনারেলি দুইটা নিয়ম হয়। ঠিক আছে, একটা নিয়ম হয় এরপরে তুমি ডিরেক্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে পারো, অথবা তুমি এরপরে একটা সাবজেক্ট এনে সাবজেক্ট প্লাস V2 বসাইতে পারো, এবং সব থেকে প্রচলিত হচ্ছে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। সো আমি যদি এখানে দিই যে ই করাপশন ইজ অ্যান অবসেন্স টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম উই স্টপড ইট বা স্টপ করাপশন, অর্থাৎ আমাদের এখন উপযুক্ত সময় এই করাপশন বা দুর্নীতিটাকে বন্ধ করার। তারপরে কি আছে দেখো, ইট ইজ লাভ। এখন আমাদের এখানে 5টা কোশ্চেন আসলো, এর ভিতর থেকে 3টা দেখলাম আমাদের রুলস টুলসের ভিতর থেকে আসছে। ধরো প্রথমটা অ্যাজিব বা অ্যাজদো, দ্বিতীয়টা আমাদের মানে এইটা সি নাম্বারটা আসছে তোমার দো বা অলদো থেকে, মানে দো বা অলদো না, আসছে আমাদের 2.2 থেকে, আর আমাদের যে 3 নাম্বারটা আসছে আমার তোমার সরি এই যে তৃতীয় বা আমাদের 4 নাম্বারটা বা সেগমেন্ট হচ্ছে তৃতীয়, এটা আসছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থেকে। আমরা বাকি দুইটার দিকে যদি খেয়াল করি কোনো ধরা বাঁধা বা রিজিড কোনো রুলসের ভিতর থেকে কিন্তু আসে নাই, এটা আসছে জেনারেলি আমার মানে আমার জেনারেল বা কমন সেন্সের উপর থেকে। মেইন কথা হচ্ছে এইটা, বা তুমি ইংলিশ কতটা ভালো বুঝো এইটা এইখান থেকে আসছে। সো আমাকে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এখানে কি আছে দেখো, ইট ইজ লাভ দ্যাট ড্যাশ, এটা হয় ভালোবাসা ড্যাশ, ভালোবাসা কি, ভালোবাসা ড্যাশ, এটা হয় ভালোবাসা ড্যাশ। সো এর বাকিটুকু তুমি কমপ্লিট করবে না। সো এইখানে কিন্তু কোনো রুলস নাই। সো অ্যাকচুয়ালি আমাদের অনেক স্টুডেন্ট আছে যে এটা কোনো রুলসের ভিতরে নিয়ে আসে, বাট এরকম কোনো রুলস কিন্তু এখানে নাই। এখানে তুমি জাস্ট র্যান্ডমলি তুমি দুইটা পাশে সেন্টেন্স রেখে যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে, বা তুমি দেখা যাচ্ছে যে মানে তোমার জেনারেল বা কমন সেন্স কাজে লাগে, তুমি যে কোনো কিছু লিখতে পারো। জাস্ট তুমি ট্রাই করবা যে টেন্সের যে স্ট্রাকচারগুলো একটু ঠিক রাখার, ঠিক আছে, যেহেতু দ্যাটের আগে যে টেন্স থাকবে তুমি দ্যাটের পরে সেম টেন্সটা রাখবা, এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে। এর বাইরে এখানে কোনো গুরুত্বপূর্ণ রুলস বা কোনো স্ট্রাকচার নাই। সো ইট ইজ লাভ, এটা হয় ভালোবাসা, ঠিক আছে। এরপরে তুমি কি দিবা বলো, দ্যাট, আমি এখানে কি দিতে পারি, দ্যাট আমি এখানে দিতে পারি না যে অলওয়েজ, দ্যাট অলওয়েজ
মেক ইউ স্মাইল। ভালোবাসা এমন জিনিস যা তোমাকে অলওয়েজ হাসাবে। আসলে কি ভালোবাসা সবসময় হাসায়? ভালোবাসা উচিত না, প্রেম করা উচিত না। তো এখানে কি আছে দেখো, ইট ইজ লাভ দ্যাট অলওয়েজ মেক ইউ, ইট ইজ লাভ দ্যাট অলওয়েজ মেক্স ইউ, ঠিক আছে? ইট ইজ লাভ দ্যাট অলওয়েজ মেক্স ইউ স্মাইল। এটা হয় ভালোবাসা যেটা তোমাকে মানে সব সময় হাসাবে। সো ভালোবাসা কি অ্যাকচুয়ালি সবসময় হাসায়? হাসায় না, কিন্তু ভালোবাসা কিন্তু যথেষ্ট পরিমাণ পেইনফুল। সো আমরা যারা মানে তোমরা যারা প্রেম করতেছো ভালো, আর যারা করছো তাও ভালো, আর যারা প্রেম করো নাই মানে ভালোবাসার লুফে পড়ো নাই যারা, তারা কিন্তু কখনো মানে প্রেম করবা না, ঠিক আছে? প্রেম করার কোনো প্রয়োজন নেই, প্রেম করা কিন্তু ভালো না। পেইনটা খাবা, ঠিক আছে? লাইফটা পুরো হেল করে দিবে। সো এই হচ্ছে বিষয়। মানে এইখানে তুমি দেখলা মানে এখানে কঠিন কি পাইলা? এখানে কিন্তু কঠিন কিছু না, তুমি জাস্ট কমন সেন্সের সাথে মিলাই জাস্ট এই রুলসগুলো যদি প্র্যাকটিস করতে পারো। এখন একটা বিষয় হচ্ছে তোমাকে অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো তুমি যদি অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস না করতে পারো, এই যে 2টা বা 3টা স্লাইড তুমি দেখলা, এই 2টা বা 3টা স্লাইডের বাইরে অ্যাকচুয়ালি আমাদের গ্রামার পার্টে আমার এই যে কমপ্লিটিং সেন্টেন্স আর কিচ্ছু নাই, এইগুলাই ঘুরাই ফিরায় প্রত্যেক বছর আসবে, ঠিক আছে? তুমি যে ব্যাচের পরীক্ষার্থী হও, তুমি 26, 27, 28, 29, ঠিক আছে? তোমার পোলাপান, তোমার পোলামায়ও পরীক্ষা দিবে, এটা হচ্ছে রিয়েলিটি। সো এইটাই ব্যাপার। তোমরা এই সেগমেন্টগুলো একটু খেয়াল করে রাখো, এগুলো খেয়াল করে রাখলে কিন্তু অনেক ভালো, বুঝছো? 26 ব্যাচ বা তোমরা বা 27 ব্যাচ তোমরা যারা এগুলো পড়তেছো, তোমরা ট্রাই করবা যেখানেই পড়ো না কেন লাস্ট টাইমে অনেক বেশি পরিমাণ মানে বোর্ড কোশ্চেন সলভ করে বা টেস্ট পেপার সলভ করে। টেস্ট পেপার তো এখনো বেরোই নাই আমাদের হাতে, এটা এখন একটা কপি আসলো না। সো একটা বিষয় হচ্ছে তোমরা যারা নিজেরা প্রিপারেশন নিতে পারবা তারা তো অনেক ভালো করতেছো, বাট যারা নিজেরা প্রিপারেশন নিতে পারবা না 26 বা 27 ব্যাচ, তোমরা আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। আমাদের ওয়েবসাইট স্বপ্নদাবি.com লিখে ভিজিট করলে তুমি যে কোনো ব্রাউজারে যে যদি স্বপ্নদাবি.com লিখো আমাদের ওয়েবসাইটটা শো করবে, বা স্বপ্নদাবি শিক্ষার্থীদের স্বপ্নদাবি লিখে সার্চ দিলেও আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে, দিয়ে তুমি এখান থেকে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারবা। আমাদের কোর্সে অনেক কিছু তোমাদের জন্য রাখছি, লাইক আমি যদি 26 ব্যাচের কোর্সে যাই তো জাস্ট কোর্সের পরে প্রেস করলে এখানে তোমাদের জন্য কি কি রাখছি, তোমাদের মেন্টর কারা আছেন সবাই কিন্তু এখানে চলে আসবে তোমার সামনে। দেখো এখানে কি কি রাখছি, কি কি অফার করতেছি, ঠিক আছে? এখানে আমরা কত কিছু তোমাদের অফার করতেছি, কিভাবে ভর্তি হবা সবই এখানে আছে। 26 ব্যাচ বলো আবার 27 ব্যাচ বললেও সেম, 27 ব্যাচের জন্য এইটা। সো তোমরা এখানে এনরোল করতে পারো। আর তোমরা যারা 27 ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদের জন্য আমি একটা ইংলিশ কোর্স ছাড়ছিলাম, যদিও আমাদের এই কোর্সটায় এখনো কোনো ক্লাস শুরু হয় নাই, এই কোর্সটায় ক্লাস শুরু হবে। আমি এখানে ভর্তি এখনো শুরু করাই নাই, তারপরে দেখলাম 2টা মেয়ে ভর্তি হয়েছে আমাদের স্টুডেন্ট। সো ওরা বলতেছে ভাই আমি তো এই কোর্সে ওয়েবসাইট থেকে ভর্তি হয়ে গেছি, আর আমি তো আসলে জানিও না কেমনে ভর্তি হয়েছে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, ভালো থাকো। আর যারা কোর্সে ভর্তি হতে যাবে আমাদের পেজে মেসেজ করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। এখানে আমরা খুব ভালোভাবে কম্প্যাক্ট আকারে তোমাদের পড়াবো। টাটা।